হোমিস, আজকে আমরা যে সিরিজটা দেখতে চলেছি এই সিরিজটার কোনো জবাব নেই। অ্যানিমেশন কোয়ালিটি ভালো আর ক্যারেক্টার ডিজাইন একদম সবকিছুই রিয়েলিস্টিক। এই গল্প হলো আমাদের হিরো হানলি, যার কিনা হার না মানা জেদ আর অমর হওয়ার স্বপ্ন। হানলির জন্ম সাধারণ এবং এক গরিব ফ্যামিলিতে। হানলির আত্মবিশ্বাস তাকে একদিন অমরত্বের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেবে। একটু অপেক্ষা করো, এই সিরিজটা সম্পর্কে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। Here are the nominees for Best 3D Animated Program. For Best 3D Animated Program, the nominees are... And the winner is... A Mortal's Journey, Chronicles of the Celestial Void, Bilibili, China. 人生苦短，终归尘。 এই সিরিজটাকে বলা হয় অ্যানিমেশনের দিক থেকে চায়নার 1 নম্বরে র্যাঙ্কিংয়ে অবস্থান করে। আর এই অ্যানিমেশন সিরিজটা তৈরি করছে চায়নার বিলিবিলি স্টুডিও, যে কিনা টেলস অফ হান্টিং গার্ডও কিন্তু চায়নার বিলিবিলি স্টুডিও তৈরি করছে। এই সিরিজটা বেস্ট অ্যানিমে প্রোগ্রাম অ্যাওয়ার্ড জিতেছে, আর জিতবেই তা না কেন। এর অ্যানিমেশন কোয়ালিটি, ভিজুয়াল গ্রাফিক্স তোমাকে একদম রিয়েল ফিল করাবে। দেখেই মনে হবে না তুমি এটা 3D অ্যানিমেশন দেখছো। এই সিরিজটার অ্যানিমেশনের দিক থেকে যতই প্রশংসা করা হবে ততই কম হবে। ক্যারেক্টার ডিজাইন বলো, গ্রাফিক্স বলো, সবকিছু একদম হাই লেভেলের। এটা তোমাকে এই সিরিজটা দেখতে তোমাকে রিয়েল ফিল করাবে। এই মর্টাল সানি সিরিজে যে ফাইটিং স্কিলগুলো দেখানো হয়েছে সেগুলোর জবাব নেই। আমাদের হিরোর স্বপ্ন হলো অমর হওয়া। সে বেরিয়ে পড়ে তার অমরত্বের যাত্রায়। হানলির পরিবার এতটাই গরিব যে তাদের কাছে খাওয়ার মতন কিছুই থাকে না, যে কারণে হানলির প্যারেন্টস বলে তুমি কাল্টিভেশনের যাত্রায় বেরিয়ে পড়ো, আমাদের মতন এখানে না খেয়ে মরো না। হানলি এক বুক স্বপ্ন নিয়ে তার কাল্টিভেশনের যাত্রায় বেরিয়ে পড়ে। ধীরে ধীরে হানলি বুঝতে পারে এখানে তো শক্তিশালী মানুষরা তো দুর্বল মানুষদেরকে বুলি করে, তাদের কাছে তো মানুষের জীবনের কোনো দামই নেই। এ দুনিয়ার স্বার্থপর মানুষ হানলিকে ব্যবহার করতে চায়। হানলি সব থেকে বড় শত্রু তার জীবন নেওয়ার জন্য সবাই তার পিছনে উঠে পড়ে লাগে। হানলি কি পারবে এই দুনিয়ার নিষ্ঠুর মানুষের হাত থেকে বেঁচে অমরত্ব হাসিল করতে? আজকে আমি একটু বেশি বকবক করছি, কারণ হচ্ছে তোমরা এই সুযোগে এই সিরিজের অ্যানিমেশন কোয়ালিটি এবং গ্রাফিক্স দেখতে থাকো। এই সিরিজটা কি জন্য বেস্ট অ্যানিমে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়। আজকে তোমাদের আমার নিজের ব্যাপারে কিছু ইনফরমেশন দিই। আমি খুলনা বিএল কলেজের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে আমার সাথে দেখা করতে চলে এসো। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, মানে রাষ্ট্রবিজ্ঞান। আর যদি বলো গার্লফ্রেন্ডের বিষয়, তো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তার মানে এই না আমার কারোর পছন্দ হয়নি, যারই পছন্দ হয় শুনি সে রিলেশনশিপে আছে অলরেডি। আমার জীবনে এই পর্যন্ত আমি প্রেম করিনি, কেউ আমাকে প্রপোজও করিনি, আমিও কাউকে প্রপোজও করিনি। এই বিষয়ে তোমাদের ভাই কিছুটা কাঁচা। আমি তোমাদেরকে ভালোবেসে হোমিস বলে ডাকি। হোম মানে তো বাড়ি, তোমরা সবাই জানো। হোমিস মানে তোমাদেরকে আমি অ্যাজ এ পরিবার হিসাবে ট্রিট করি। আর এই সিরিজের 175 নম্বর এপিসোড পর্যন্ত রিলিজ হয়েছে। আর এই সিরিজের সিজন 5 হয়তো বা জুলাই মাসের দিকে আসবে। 175টা এপিসোড কবে এক্সপ্লেন করবো, যে কারণে আমরা সংক্ষেপে এক্সপ্লেন করে যাব। শুরুর দিকে যেহেতু এর অ্যানিমেশন কোয়ালিটি লো, যে কারণে আমরা খুব দ্রুত শর্টকাটে এক্সপ্লেন করে যাব, যাতে তোমরা কাহিনীটা বুঝতে পারো। পরে যখন অ্যানিমেশন কোয়ালিটি ভালো আসবে তখনই আমরা একটু ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে বলতে চাই, এই সিরিজটা সর্বপ্রথম রিলিজ হয়েছিল 2020 সালে। আর 20 সালের দিকে অ্যানিমেশন কোয়ালিটি একদম লো ছিল। শুরুর দিকে এর কাহিনী একদম সোলো আর অ্যানিমেশন কোয়ালিটি লো, যেটা দেখে তোমরা যেন আমাকে আবার গালি দিও না। 20 সালের দিকে অ্যানিমেশন অতটা উন্নত ছিল না, যে কোনো ডং হওয়ার। এই সিরিজটা কেবল এই চ্যানেলেই দেখতে পাবে, আর কোনো চ্যানেলে হয়তো বা এক্সপ্লেন করিনি এখনো পর্যন্ত। কি এখনো সাবস্ক্রাইব করোনি? কি করছো ভাই? আরে দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। কে কে আমার ভিডিও রেগুলার দেখো তারা একটু কমেন্ট করে যাও। এই সিরিজ সম্পর্কে আরেকটু এক্সট্রা তথ্য দিই। এটা কিন্তু প্রথমে রিয়েলে আগে শ্যুট করা হয়, অ্যাক্টর দিয়ে আগে এই ফাইটিং সিনগুলো শ্যুট করা হয়, তারপরে এইগুলো 3D অ্যানিমেশনে কনভার্ট করা হয়। অন্য ডং হওয়ার ক্ষেত্রে কিন্তু রিয়েলে শ্যুট করা হয় না, যে কারণে সেগুলো দেখতে অতটাও রিয়েলিস্টিক হয় না। এই ডং হওয়ার ফাইটিং স্কিলগুলো শ্যুট করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর এটা কিন্তু আগে প্রথমে রিয়েলে শ্যুট করা হয়, তারপরে সেটা গ্রাফিক্স এবং সিনারি যোগ করে সেটা 3D অ্যানিমেশনে কনভার্ট করা হয়। এই সিরিজটা কিন্তু তোমরা হালকাভাবে নিতে পারো না, এই সিরিজটা কিন্তু কোনোভাবে মিস করলে চলবে না। যারা ডং হওয়া অ্যানিমেশন দেখতে ভালোবাসো তাদের জন্য এই সিরিজটা মাস্ট অন। আমি আগেই বলে নিয়েছি প্রথম দিকে এর অ্যানিমেশন কোয়ালিটি লো। আমার বিশ্বাস তোমরা যদি এপিসোড দেখে নাও তাহলে তোমাদের এই সিরিজটা খুব পছন্দ হবে। চলো আমরা সবাই একসাথে হানলির এই অমরত্বের যাত্রার সাক্ষী হই। শুরু করি আজকের এক্সপ্লেনেশন এই মর্টালস জার্নি।
গল্পের শুরুতে আমাদেরকে হানলিকে দেখানো হয় যে কিনা তার মানকি ফ্রেন্ডের সাথে একটা দ্বীপে এসেছে। সে একটা ফ্লাওয়ারের উপর তার গ্রিন লিকুইড ফল করে, তো সে ফ্লাওয়ার বড় হয়ে যায় এবং ওই ফ্লাওয়ারের এনার্জি অ্যাবজর্ব করার জন্য ওখানে একটা বিস্ট আসতে থাকে। হানলি তো আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছে। হানলি এবং ওই বিস্টের ভিতরে একটা ভয়ঙ্কর ফাইট হয়। অ্যাটলাস আমাদের হানলি জিতে যায়। এবার আমাদের 200 বছরের আগের সিন দেখানো হয়। সেখানে আমরা হানলিকে দেখি যার ঘরে খাওয়ার মতন কিছুই নেই। হানলির ফাদার বলতে থাকছেন 7 মিস্টার্স থেকে তাদের ডিসাইপলকে অ্যাডমিশন দিচ্ছে, হানলি সেখানে যাক। সে যদি সেখানে যায় তাহলে অন্তত আমাদের সাথে না খেয়ে মারা যাবে না। হানলির দ্বারাই আমরা কিছু টাকাও পেতে পারি। হানলির মা তাকে যেতে দিতে চায় না। হানলি না চাইতেও তাদেরকে বিদায় বলে তার যাত্রায় বেরিয়ে পড়ে। হানলি যে গ্যারেজ দিয়ে যাচ্ছিল, হানলি তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। একজনের নাম জ্যাং আর অন্যজনের নাম লি ভাই। তাদেরকে নিতে একটা সিনিয়র ডিসাইপল আসে, তো তাদেরকে অপমান করতে থাকে। তো তাদের ভিতরে একটা ছোটখাটো ফাইট হয়। এইভাবে তারা 7 মিস্টার্স ট্র্যাক্টের সামনে পৌঁছে যায়। তাদেরকে নির্দিষ্ট সময়ের আগে এই মাউন্টেন পার করতে হবে। যারা পাশ করবে তারা এই ডিসাইপল বানার সুযোগ পাবে। তারা মাউন্টেনে উঠতে থাকে। ওখানকার ডিসাইপল তো একে অপরকে ধাক্কা দেওয়ার জন্য ব্যস্ত। হানলি এবং জ্যাং অনেক পরিশ্রম করে ওই মাউন্টেনের উপর চড়ে। সময় শেষ, হানলিরাও পৌঁছে গেছে, যে কারণে তাদের সেক্টে এন্ট্রি হয় না। তাদের পরিশ্রম দেখে ডক্টর মু তাদেরকে ডিসাইপল বানিয়ে নেয়। ডক্টর মু তাদেরকে কাল্টিভেশনের নলেজ দেওয়ার পাশাপাশি তাদেরকে এলিক্সার বানানো এবং পড়ালেখানো শিখিয়ে দেয়। সময়ের সাথে সাথে হানলি এবং জ্যাং এর ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়। কিছুদিন পরে হানলি ফরেন্স স্পিরিটে 0 লেভেলে পৌঁছে যায়। এখানে হানলির মেরিডিয়ান ওপেন হয়েছে। হানলিরা জানতে পারে তার মাস্টার তো অসুস্থ। তারা রিয়াল সাপ কালেক্ট করার জন্য মাউন্টেনের উপরে যায়। সেখানে উলফ জ্ঞানের লোকেরা তো হানলিদেরকে অনেক খারাপভাবে মারতে থাকে। ঠিক তখনই তাদের পুরনো বন্ধু লি ফেই ওখানে পৌঁছে যায়। লি ফেই তাদেরকে মেরে ভাগিয়ে দেয়। অন্যদিকে আমরা উলফ জ্ঞানের লিডারকে দেখতে পাই, যে শুনেছে তারা মার খেয়ে এসে ফিরে এসেছে, তো তাদের উপর অনেক বেশি রেগে যায়। ডক্টর মু তাদের কাল্টিভেশন চেক করছে। 1 বছরের মধ্যে জ্যাং তো বেশি কিছু প্রোগ্রেস করতে পারেনি, কিন্তু হানলির চি পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে। তো জ্যাং কাল্টিভেশন করার জন্য পরিশ্রম করা শুরু করে দেয়। হানলিকে দিয়ে কেমন মেডিটেশন করানো হয়। এবার আমাদের 3 বছর পরের কাহিনী দেখা হয়, যেখানে কিনা ডক্টর মু তাদেরকে সমস্ত দায়িত্ব দিয়ে তার ওয়াইফ অসুস্থ থাকার কারণে দেখা করার জন্য সেখানে যাচ্ছে। তারা 3 বন্ধু আবার একত্রে মিলিত হয়। জ্যাং তার সাথে প্র্যাকটিস করতে থাকে। এখানে লিফেও বলতে থাকছেন, ভাই আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ডক্টর মু তোমাকে কেন ফাইটিং স্কিল শেখাচ্ছে না? হানলি বলে সে আমাকে ফাইটিং এর জায়গায় মেডিসিন স্কিল শেখাচ্ছে। জ্যাং বলতে থাকছেন, আমি তো এখানেই খুশি আছি, আমি এখান থেকে কোথাও যাব না। এখানে থেকে আমি হানলিকে প্রোটেক্ট করব। ডক্টর মু কেবল হানলিকে পর আবার স্পিরিট স্কিল শেখার জন্য বলে। তো হানলি কখনো কখনো সন্দেহ করে যে ডক্টর মু আমাকে কেন ফাইটিং স্কিল শেখাচ্ছে না। রাতে হানলি স্বপ্ন দেখে যে তার সামনে একটা গ্রিন বোতল পড়ে আছে। হানলির স্বপ্ন ভেঙে যায়, তো তার সামনে সে গ্রিন লিকুইড বোতল দেখতে পায়। হানলি জঙ্গলে যাই ওই গ্রিন লিকুইড বোতল নিয়ে আসে। সে জ্যাং এর রুমে যায়, তো জ্যাং তো ঘরে নেই। হানলি জ্যাংকে খোঁজার জন্য বের হয়, তো তাকে খুঁজে পায় না। সে একটা ব্যাম্বুটিতে রক্তের চাপ দেখতে পায়। এবার আমাদের 1 মাস পরে সিন দেখানো হয়। হানলি এখনো জ্যাংকে ভুলতে পারছে না। ডক্টর মু বলে থাকছেন জ্যাং তার ঘরে ফিরে গেছে। হানলি জানে জ্যাং এখান থেকে যেতে চায় না। ডক্টর মু বলতে থাকছেন এর নাম আয়রন সেলার, এ আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে প্রোটেক্ট করবে। ডক্টর মু হানলির প্রোগ্রেস দেখতে চায়। হানলি দেখে তার ব্যাসলাইটের একটা পুঁতি নেই। সেই পুঁতি হানলির হাতে ছিল। হানলি যখনই জ্যাংকে খোঁজার জন্য ব্যাম্বো ফরেস্টে গিয়েছিল, হানলি সেখানে ওই পুঁতি পেয়েছিল। এখানে আমরা জানতে পারি যে ডক্টর মুর বন্ধুরা তাকে পয়জন দিয়েছিল, যে কারণে ডক্টর মু অনেক বেশি অসুস্থ। যে কারণে আমি জৈবনে বুড়ো হয়ে গেছি। আমি আমার জন হতে পারবো যখনই কিনা আমার মেডিটেশন ঠিক হবে, আর এটা একজনই করতে পারবে যার কাছে কিনা ফল আর স্প্রিং স্কিল আছে। হানলি বলতে থাকে যে আমি এটা এখনো মাস্টার করতে পারিনি। তো মু বলতে থাকে তুমি এই এলেক্সার কনজিউম করো। হানলি সেটা করতে চায়নি। এখন ছেলে তাকে ধরে ফেলে এবং ডক্টর মু তাকে হানলিকে জবরদস্তি ওই পয়জন খাওয়াই দেয়। ডক্টর মু বলতে থাকছেন তোমার কাছে আমার মতনই 1 বছর সময় আছে। তুমি যদি এই স্কিল মাস্টার করতে না পারো, তো তোমার সাথে সাথে আমিও মারা যাব। একবার যদি তুমি আমাকে কিওর করতে পারো, তাহলে আমি এই পয়জনের অ্যান্টিডোট দিয়ে দেবো। হানলি ঘরে এসে বলে থাকছেন জানি না আমি এই অ্যাপল স্কিল মাস্টার করার পরে ডক্টর মু আমাকে অ্যান্টিডোট দেবে কিনা। হানলি তার ব্যাকআপ প্ল্যান বানানো শুরু করে দেয়। সে মেডিসিন স্কিল প্র্যাকটিস করা শুরু করে দেয়। হানলি তো রাতে ঘুম হয় না। হানলি ওই গ্রিন লিকুইডের বোতল খোলার চেষ্টা করতে থাকে। হানলির মনে পড়ে যায় স্বপ্নে এই গ্রিন লিকুইড
দ্বারাই যে কোনো হার্বস দ্রুত বড় হয়ে যায়, যে কারণে হানলি চেক করার জন্য একটা গাছের ভিতরে ওই লিকুইড ড্রপ ফেলে দেয়। হানলি যখন পরের দিন সকালে ঘুম থেকে ওঠে তো দেখতে পায় ওই গাছ তো বড় হয়ে গেছে। হানলি ওই লিকুইড পানিতে মেশাই সমস্ত হার্বসে দিতে থাকে, যেখানে কিনা ওই হার্বস দ্রুত বড় হয়ে যায়। হানলি সেগুলো ইউজ করে তার কাল্টিভেশন শুরু করে দেয়। লি বেই তার জন্য কিছু বই নিয়ে আসে যাতে হানলি সেগুলো স্টাডি করে কুম্ফু বেসিক মুভগুলো শিখতে পারে। এবার হানলি কুম্ফুর বেসিক মুভ প্র্যাকটিস করা শুরু করে দেয়। এখানে হানলি অনেক বেশি প্র্যাকটিস করে, যে কারণে সে ফর ওভাল স্কেলে 4th লেভেলে পৌঁছে যায়। এবার আমাদের 6 মাস পরে সিন দেখানো হয়, যেখানে কিনা হানলি ফর ওভার স্কেলে 40 লেভেলে পৌঁছে যায়। হানলি অনেক দূর থেকে অনেক কিছু দেখতে পায়, সাথে হানলি বেসিক কুম্ফু স্কিল শিখে এতে হানলি অনেক দ্রুত ছুটতে পারছে। কিছু মাস পরে ডক্টর মু আবার ফিরে আসে। হানলি বলে আমি সেটা মাস্টার করে নিয়েছি, যে কারণে হানলি তার কাছে অ্যান্টিডোটের ডিমান্ড করে, সেটা ডক্টর মু দিয়ে দেয়। হানলি তার উপর স্নেক অ্যাটাক করার চেষ্টা করে। হানলি তার বেসিক কুম্ফু মুভ দিয়ে তাকে হারানোর চেষ্টা করে, কিন্তু ডক্টর মু তো অনেক বেশি চালাক, সে হানলিকে ঘায়েল করে দেয়। হানলি ওখানে স্মোক ফেলায় তো তাতেও কোনো কাজ হয় না। ডক্টর মু হানলিকে ঘায়েল করে দেয়, তো হানলি ছুটে দিয়ে দরজা খুলে দেয়। ডক্টর মুয়ের উপর সূর্যের আলো পড়তে সে ডিস্ট্রাক্ট হয়ে যায়। ঠিক তখনই হানলি তার উপর পয়জনাস ড্রাগার দিয়ে হামলা করে দেয়। তখনই আয়রন সেলার এসে হানলিকে পাঁচ মেরে যায়। তো হানলি যখন চোখ খোলে তো দেখতে পায় সে এক জায়গায় বন্দি হয়ে আছে। এখানে ডক্টর মু 7 ঘোষ ডিভাইনিং আর্ট ইউজ করে তার ইনজুরি হিলস করতে চায়, যে কারণে সে তার বডিতে ড্রাগ পিওর্স করে দেয়। আর ভিতরে ঘোষ বের হয়ে হানলির বডিতে এন্টার করে। তো হানলির সোল আলাদা জায়গায় পৌঁছে যায়। এই ঘোষ হানলিকে মারার চেষ্টা করতে থাকে। এখানে ডক্টর মু তার সোলকে হানলির বডিতে আনতে চায়, যাতে ডক্টর মু হানলির বডিতে বেঁচে থাকতে পারে এবং হানলিকে শেষ করে সে এই বডিতে নতুন জীবন পাবে। ডক্টর মু তো আর জানে না হানলি চুরি করে প্র্যাকটিস করেছে। হানলি মুয়ের সোলকে শেষ করে দিয়ে হানলি বাস্তবে ফিরে আসে। হানলি দেখতে পায় এই রিচুয়ালের কারণে ডক্টর মু তো মারা গেছে। হানলি এই কামরায় তার অ্যান্টিডোট খুঁজতে থাকে। ঠিক তখনই হানলি এখানে একটা বই পায়। হানলি ওই বই পড়ে বুঝতে পারে এটা তো ইমমর্টালিটি কাল্টিভেশনের মেথড। হানলি ওই আয়রন সেলারের মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে, তো দেখতে পায় যে এটা আর কেউ না, তার বন্ধু জ্যাং। তাকে ডক্টর মু পাপেট বানিয়ে রেখেছে। হানলি তো অনেক বেশি এখানে ইমোশনাল হয়ে যায়। সে সিলভার সেলারের মুখে তার রক্ত লাগিয়ে যায়, এতে সিলভার সেলার মাস্টার ভেবে নেবে। হানলি তার কাছে একটা চিঠি পায়, যেটা কিনা ডক্টর মু লিখেছিল। সে বলতে থাকে যে তুমি এটা পড়ছো মানে আমি মারা গেছি। পয়জনাস আমার মু মেনশনে পাবে, তুমি আমার পরিবারের কাছে চলে যাও, আমার ওয়াইফ তোমাকে এই অ্যান্টিডোট দিয়ে দেবে। কাহিনী এবার প্রেজেন্ট টাইমে আসে। হানলি বলতে থাকে যে মু আমার বডিকে কবজায় নিতে চায়, কিন্তু সে ফেল হয়ে গেছে, কারণ তার চেয়ে আমার কাল্টিভেশন হাই লেভেলে ছিল। সে আমাকে কাল্টিভেশন রাস্তায় চলার জন্য মোটিভেট করেছে। ডক্টর মু মরে যাওয়ার পরে হানলি 7 মিস্টিরিয়াস সেক্টের ডক্টর হয়ে যায়। যখনই উলফ ক্যাম্প তাদের উপর আক্রমণ করতো তো ঘায়েল মানুষদেরকে হানলি তাদের সেবা দিত। টিম সেট হয়ে আমরা মু ভ্যালিকে দেখতে পাই, যেখানে কিনা একটা মেয়ে কেঁদে বলতে থাকছেন ফাদার আপনি কোথায় চলে গেছেন, আপনি আমার বিয়ে একটা অচেনা মানুষের সাথে ঠিক করেছেন। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই, যে কিনা ফোরএবল স্কিলে 8B লেভেলে পৌঁছে গেছে। হানলি এখানে তার কাল্টিভেশন প্র্যাকটিস করতে থাকে। এরই সাথে হানলি জানতে পারে যে উলফ ক্যান 7 মিস্টিরিয়াস সেক্টর উপর আক্রমণ করে দিয়েছে। হানলি এখানে তার বন্ধু লি ফেইকে বাঁচানোর জন্য যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই উলফ ক্যানের লিডাররা তো এখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অন্যদিকে আমরা লি ফেইকে দেখতে পাই, যে কিনা উলফ ক্যানের ওয়ারিয়রের সাথে মারামারি করতে থাকে। সে তো পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখে উলফ ক্যানের ওয়ারিয়রের উপর কেউ অ্যাটাক করেছে। সে দেখে এখানে তো হানলি এসেছে। হানলি তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে উলফ ক্যানের ওয়ারিয়ররা তো যাকে সামনে পায় তাকে মারতে থাকে। তখনই 7 মিস্টিরিয়াস সেক্টর মাস্টার সামনে চলে আসে। সে বলতে থাকছেন তোমাকে দেখিনি অনেক দিন হয়ে গেছে। সেক্টর লিডার বলতে থাকছেন আমরা ডুয়েল ফাইট করতে পারি, যেখানে যে জিতে যাবে সে হার মেনে নেবে। দুই পক্ষ থেকে একটা করে ওয়ারিয়র চলে আসে। উলফ ক্যানের পক্ষ থেকে একটা বাটুল চলে আসে। ওই বাটুল তো তার সমস্ত অ্যাটাক ডস করে দেয়। তারা বুঝতে পারে এ তো একজন ইমমর্টাল। ওই বাটুল ফায়ার ট্যালিসম্যান দিয়ে শট বানিয়ে তাকে শেষ করে দেয়। সে সবাইকে চ্যালেঞ্জ জানাতে থাকে। তখনই হানলি ওই ট্যালিসম্যান ধরে ফেলে। সে হানলির পাওয়ার থেকে ইমপ্রেস হয়ে যায়। হানলিকে তাদের দলে নেওয়ার জন্য হানলির কাছে আসে, তো হানলি ওই ট্যালিসম্যান ব্লাস্ট করে যায়। সেখানে ওর মৃত্যু হয়ে যায়। এটা দেখে তো উলফ ক্যানের লোকেরা আরো বেশি রেগে যায় এবং তারা ফাইট করতে আসতে থাকে। ঠিক তখনই হানলি তাদের লিডারকে এক ঝটকায় মেরে দেয়। হানলির এই পাওয়ার দেখে ওখানে থাকা সবাই তো ভয় পেতে থাকে। পরের দিন লি ফেই হানলির সাথে দেখা করতে যায়। হানলি তার তরোয়ার ফিরাই দেয় এবং বলতে থাকে এটা আমার চিহ্ন হিসাবে তোমার কাছে রেখে দিও। কালকে রাতে যা হয়েছে তারপরে আমি আর
এখানে থাকতে পারবো না। এটা বলে হানলি জ্যাংয়ের সাথে তার নতুন সফরে বের হয়ে পড়ে। এইভাবে হানলি তার কাল্টিভেশনের যাত্রায় বের হয়ে পড়ে। সে ডক্টর মোর কাছ থেকে একটা টোকেন পেয়েছিল, যার এক সাইডে ইমমর্টাল আর এক সাইডে ইয়েলো ম্যাজিক ভ্যালি লেখা ছিল। হানলি মো রেসিডেন্টের পাশে একটা হোটেলে ওঠে। ওখানকার সার্ভেন্ট হানলিকে বলতে থাকে যে ডক্টর মুয়ের মেয়ের বিয়ে হচ্ছে। তার সাথে বিয়ে হচ্ছে, সে তো সম্পত্তির লোভে ডক্টর মুয়ের মেয়েকে বিয়ে করছে। ডক্টর মু বলে গিয়েছিল যে তার লাস্ট ডিসাইপল হবে, তার সাথে তার মেয়ের বিয়ে হবে। ডক্টর মুর মেয়ে রিয়ানকে যে বিয়ে করছে, সে তো ভয় দেখিয়ে তাদেরকে বিয়ে করছে, কারণ তাদের পিছনে একটা বড় গ্যাংয়ের সাপোর্ট রয়েছে। ওইটা আরো বলতে থাকছেন তার কাছে একটা ডক্টর মুয়ের রিফাইন করা পিল, সে কারণে সে দাবি করেছে সে নাকি ডক্টর মুয়ের লাস্ট ডিসাইপল। মু রিয়ার কামরায় পৌঁছে যায়। সে তার সাথে জোর করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ওখানে হিরোর মতন হানলির এন্ট্রি হয়। জ্যাংকে তো পাঠিয়ে দেয় তার সাথে ফাইট করার জন্য। হানলি বলতে থাকছেন আমি তার লাস্ট ডিসাইপল। এটা শুনে তো রিয়ান অবাক হয়ে যায়। তার ওয়াইফ তাকে বলতে থাকছেন তুমি যদি ডক্টর মুয়ের লাস্ট ডিসাইপল, তাহলে তো তোমাকে টার্গেট দেওয়া হবে পয়জনের অ্যান্টিডোট। তুমি যদি এটা চাও তাহলে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে, তাতে এই সমস্ত প্রপার্টি তুমি পেয়ে যাবে। হানলি বলতে থাকছেন আমি তো একজন মুসাফির, আমি তো আপনার মেয়েকে স্টেবল লাইফ দিতে পারবো না। আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আমি এই সিলভার সেলারকে এখানে রেখে যাচ্ছি। হানলি না চাইতেও জিয়ানকে এখানে রেখে যায়। রিয়ান এসে হানলির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। সাউথ বর্ডারের কাছে ইমমর্টালরা থাকে, তুমি সেখানে যেতে পারো। হানলি তার ফাদারের লেখা একটা বই তার কাছে দিয়ে দেয়। রিয়ান হানলিকে একটু পছন্দ করতে শুরু করেছে। হানলি এবার তার নতুন সফরে বের হয়। সানজেট হানলির পয়জন শেষ করে দিয়ে হানলিকে এবার স্কেলের 90 লেভেলে পৌঁছে দিয়েছে। হানলি এখানে একটা গ্রামে পৌঁছে যায়, আর এই গ্রাম হানলিকে চেনা চেনা লাগছে, কারণ এখানে হানলির বাড়ি। হানলি একজন ওয়াং নামে একজনকে দেখতে পায়। ওয়াং এখানে সাধারণ মানুষদেরকে এলিক্সার দিয়ে সাহায্য করছে, যেটা দেখে তো হানলি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। হানলি তাকে গ্রিট করে গ্রেট সাউথ ভ্যালির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। ওয়াং সাহসান বলতে থাকছেন আমরা তো একই জায়গায় যাবো, তো কেননা আমরা একসাথে যাই। ওয়াং হানলিকে জিজ্ঞাসা করতে থাকছেন তোমার কাছে কোন স্পেশাল রুট আছে, তো হানলি এ বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। উত্তরে সে বলতে থাকছেন স্পেশাল রুট 5 ভাগে বিভক্ত, এগুলো কিনা আর্টকোর, ওয়াটার এন্ড ফায়ার। কাল্টিভেশনের প্রথম র্যাঙ্ক হলো কি কনভেনশনাল, তারপরে আসে ফাউন্ডেশন এস্টাবলিশ আর কোর ফরমেশন, আর চতুর্থ লেভেল হলো নেশাল সোল। প্রথম স্টেপে তো তুমি তো 600 বছর পর্যন্ত বাঁচতে পারবে। একবার যদি তুমি নেশাল সোল লেভেলে পৌঁছে যাও তাহলে তুমি 1000 বছর ধরে বেঁচে থাকতে পারবে। হানলি দেখতে পায় এখানে তো তার বোনের বিয়ে হচ্ছে। হানলি ইমোশনাল হয়ে তার ঘরে চলে যায়। আপনাদেরকে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। পুরাতন দিনগুলো আর ফিরে আসবে না, যে কারণে আমিও আর আপনাদের কাছে ফিরতে চাই না। হানলি তাদের জন্য কিছু এলিক্সার রেখে যায় এবং তার সিস্টারের দেওয়া ব্রেসলাইটও ওখানে রেখে দেয়। হানলি বলতে থাকছেন আমাকে মাফ করে দিবেন, আমার এই সফর অনেক বেশি কঠিন আর আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এবার হানলি তার নতুন যাত্রার উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াং তাকে বলতে থাকছেন গ্রেট সাউথ ওয়াটারে ইমমর্টাল এসেনশিয়াল সেরেমনি হবে। রাস্তায় ওয়াং তাকে পাওয়ারফুল সেটগুলো এবং পাওয়ারফুল ফ্যামিলির বিষয়ে বলতে থাকে। ফাইনালি গ্রেট সাউথ ভ্যালিতে এন্টার করে। ওখানে হানলির সাথে কিন ভ্যালি নামে একজনের পরিচয় হয়। সে তাদের সাথে ভালোভাবে ব্যবহার করছিল। এখানকার মার্কেট থেকে হানলি একটা বই কিনে নেয়। ওখানে একটা মেয়ে প্রেগনেন্ট বেচার চেষ্টা করতে থাকে, কিন্তু সমস্ত লোক তো তাকে বিরক্ত করতে থাকে। হানলি তাকে 2টা এলিক্সার বোতল দিয়ে ওই পেগমেন্ট কিনে নেয়। সেটার অ্যাবিলিটি হলো সে যে কোনো কিছুকে হাইড করতে পারে। হানলিকে কিনতে নাকি ওখানে থাকা একজন তো রেগে যায়, সে হানলিকে মারতে যাবে। তার সার্ভেন্টটাকে বলতে থাকছেন এখানে আপনি মারামারি করতে পারবেন না। এটা শুনে ইএনপি ওখানে থেমে যায়। সে হানলিকে বলতে থাকে যে আজকে তো তুমি আমার কাছ থেকে বেঁচে গেলে, পরের বার আমি যেন তোমার চেহারা না দেখি। তখনই হান এসে তাকে ট্যালিসম্যান দেখার জন্য একটা বিরাজ দেখায় এবং তাকে একটা ট্যালিসম্যান বুক কেনার জন্য অফার করতে থাকে। হানলি সেটা পারচেস করে নেয়। হানলি এবার তার নতুন বন্ধুদের সাথে বসেছিল। তারা তাকে বলতে থাকে তোমার কাছে যদি স্পেশাল রুট ভালো না হয় তাহলে তোমাকে সেখানে অ্যাডমিশন হবে না। আমাদের কাছে না আছে ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট, না আছে ট্যালিসম্যান, আমরা সেখানে অ্যাডমিশন কিভাবে হব। অং বলতে থাকে যে ফ্রি কাল্টিভেটরদেরকে সুযোগ দেওয়া উচিত। তোমার কাছে যদি ইমমর্টাল টোকেন থাকে তাহলে তুমি সহজেই অ্যাডমিশন পেয়ে যাবে। এবার হানলি ইমমর্টাল অ্যাসেম্বলি অ্যাটেন্ড করার জন্য চলে আসে। পুরো শো কান্ট্রি ওখানে তাদের মাস্টার ডিসাইপল পছন্দ করার জন্য তারা চলে আসে। এখানে পুরো 7 চেক রয়েছে। সবার আগে তাদের স্পেশাল রুটকে চেক করা হবে। পরবর্তী রাউন্ড হবে মার্শাল আর্টের উপর। ওখানে থাকা এলটা তাদের স্পেশাল বল ছেড়ে দেয়, সেটার দ্বারাই তাদের স্পেশাল রুট সম্পর্কে জানতে পারবে। ওই বল ধরার জন্য তো ওখানে থাকা ডিসাইপল একে অপরকে মারতে থাকে। হানলির কাছে একটা বল আছে, তো হানলি বুঝতে পারে যে তার স্পেশাল রুট ভালো না। হানলি তো এই টেস্টে ফেল হয়ে যায়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা পাস হয়ে গেছে, যার পরে এখানে মার্শাল আর্টের সেকেন্ড রাউন্ডের জন্য সবাই জমা হয়। হানলি এখানে রিয়ালাইজ করে যে কাল্টিভেশন কেবল স্পেশাল রুটের উপর না, ট্যালিসম্যান, ম্যাজিক্যাল আর্ট, এলিক্সার, ট্যালিসম্যানের উপর নির্ভর করে। ইনফিনের সামনে থাকা অপোনেন্ট তার কাছে হার মেনে যায়, কিন্তু তারপরেও সে
তার উপর দয়া না দেখে তাকে খারাপভাবে ইনজার্ড করে দেয়। হানলি এখানে শাওশানকে বিদায় বলে ওখান থেকে চলে যায়। ওখানে আমরা ওই 3টা কাল্টিভেটারকে দেখতে পাই যাদের সাথে কিনা হানলির বন্ধুত্ব হয়েছিল। তারা একটা ইভিল স্মাইল দেয়। হানলি ওখানে বুক পড়ছিল, ঠিক তখনই অং শাওশাও পালাতে পালাতে ওখানে চলে আসে। হানলির চোখের সামনে শাওশান ওখানে মারা যায়। ঠিক তখনই ওই 3জনের আওয়াজ আসতে থাকে। তারা বলে থাকছেন তোমরা দুজন তো আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিলে। তারা হানলির উপর অ্যাটাক করে দেয়, তো হানলি সেগুলো টস করতে থাকে। হানলি তাদের সাথে ফাইটিং করতে থাকে। হানলি তাদেরকে হারিয়ে ওখানে তাদেরকে শেষ করে দেয়। হানলি শাওশানকে দাফন করে তাকে ওখানে গ্রিট করতে থাকে এবং বলতে থাকে তুমি এই কাল্টিভেশন দুনিয়ায় আমার প্রথম বন্ধু ছিলে। এবার হানলি তার সফরে বের হয়ে পড়ে। হানলি বলতে থাকছেন ডক্টর মু আমাকে কাল্টিভেশনের পাঠ সম্পর্কে বলেছে, আর শাওশান আমাকে এই দুনিয়ার কঠিন বাস্তবতা দেখিয়েছে। যে করেই হোক আমাকে শক্তিশালী হতে হবে। এবার হানলি ইয়েলো ভ্যালিতে পৌঁছে যায়। ওখানে থাকা এল্ডার হানলির টোকেন থেকে বলতে থাকছেন আমি অনেক সময় ধরে এমন টোকেন দেখিনি, তুমি তো অনেক লাকি। হানলি এল্ডার হুর সাথে ওখানে থাকা ফ্লাইং ক্যারেজের উপর করে ইয়েলো ভ্যালির উদ্দেশ্যে রওনা দেয়। হানলি দেখতে পায় ওখানে থাকা ডিসাইপলরা তো ফ্লাই করছে, যেটা দেখে তো হানলি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ফাইনালি সে একটা প্রেস্টিজিয়াস ডিসাইপল হতে পেরেছে। এল্ডার হুন তাদেরকে ফ্লাইং পুল এবং এলিক্সার দেয়, সাথে সে তাদের ট্রেনিং রুমও দেখায়। পরে তারা সেক্টে পৌঁছে যায়। এখানে এল্ডার হু হানলিকে তোমার কাছে গোল্ডেন টোকেন ছিল যে কারণে তোমাকে ফাউন্ডেশন এলিক্সার পেয়ে যাবে। হানলি সেটা নিয়ে সেক্টে এন্টার করে। হানলি বলতে থাকছেন আমার স্পেশাল রুট অনেক বেশি দুর্বল, এটা এলিক্সারে কাজ হবে না। ফাউন্ডেশন এস্টাবলিশ করার জন্য আমার অনেক বেশি এলিক্সারের প্রয়োজন হবে। এবার হানলি আসরা লিফটের ইউজ করে ফ্লাই করা শুরু করে দেয়। তখনই একটা বিলেট এসে হানলিকে হিট করে, আর এই অ্যাটাক করেছে ওয়ান ফেং। হানলির কাছ থেকে ওই এলিক্সার ডিমান্ড করে যেটা কিনা এল্ডার হু তাকে দিয়েছিল। হানলি রাজি না হয় হানলির উপর সে অ্যাটাক করে দেয়। সে হানলিকে মারতে যাবে তখনই এল্ডার হু ওখানে চলে আসে। ঠিক তখনই ইয়ন ফেং এর মাস্টারও সেখানে চলে আসে। এল্ডার ইন বলতে থাকছেন আমরা এখানে কিভাবে পৌঁছি, আমরা সবাই নিষ্ঠুর, আর যদি বলো ফাউন্ডেশন এলিক্সারে এটা তার কাছেই থাকা উচিত যে পাওয়ারফুল। এল্ডার ইন তার থেকে হায়ার লেভেলে, যে কারণে সে তার সাথে কোনো ঝামেলা করতে চায় না। এবার এল্ডার ইন বলে থাকছেন তুমি তো অনেক বেশি দুর্বল, তোমার হয়ে এই বিল আমি রক্ষা করব। তোমার উপর আজ একজন হামলা করেছে, কালকে তো আরেকজন করতে পারে। বিল আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে কিছু স্পেশাল টোন এবং কিছু হবস দিয়ে দেব। হানলি না চাইতেও তাকে ওই এলিক্সার দিয়ে দেয়। হানলি বলতে থাকছেন এই যা কিছু হয়েছে তার কারণ আমি দুর্বল। পরের দিন হানলি সেক্রেটারির সাথে দেখা করার জন্য তার মেন হলে পৌঁছে যায়। সেক্রেটারি বলতে থাকছেন হানলি তোমার সাথে যা কিছু হয়েছে আমি জানি, তুমি একটু সাবধানে থাকবে। এবার তুমি 100 অপরচুনিটি হলে পৌঁছে যায়। ওখানে থাকা এল্ডার তোমাকে টাস্ক দিয়ে দেবে। হানলি বলতে থাকছেন এখানে কোনটা ভুল আর কোনটা সঠিক কেউ দেখে না, সবাই দেখে পাওয়ার। আমি সামান্য ডিসাইপল, আমার জন্য কেউ স্ট্রাইক নেবে না। হানলি ওখানে সেই বদমাইশকে দেখতে পায় যে কিনা একটা মেয়ে পটিয়ে নিয়েছে। সে বলতে থাকছেন আমি তো ফাইনালি ওই এলিক্সার পেয়ে গেছি, তাতে তোমার মতন একটা সুন্দরী মেয়ে ওই কুৎসিত। হানলি তো বারবার আমার সামনে পড়ে যায়। হানলি এই সব কিছু লুকিয়ে শুনছিল। এরপরে হানলি ওই হবসের গার্ডেনে পৌঁছে যায়। ওখানে এল্ডার মা হানলিকে দেখে তো রেগে যায়, তুমি কি এই হবসের বাগান সামলানোর যোগ্য? তো হানলি তাকে রেসপেক্ট দিয়ে বলতে থাকে যে আমি ছোটবেলা থেকে হবসের কাজ করেছি। তো ওই এল্ডার হানলিকে হবসের নাম জিজ্ঞাসা করতে থাকে, তো হানলি সেগুলো সব উত্তর দিতে থাকে। এটা দেখে তো সে ইমপ্রেস হয়ে যায়। মাস্টার তাকে দায়িত্ব দিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই হানলি বলতে থাকছেন মাস্টার এখানে হয়েস্টেলেট মাশরুম এবং মানকি ফ্লাওয়ার কোথায় পাওয়া যাবে? এটা শুনে তার মাস্টার বোঝা যায় যে সে হানলি এখানে ফাউন্ডেশন এলিক্সার রিফাইন করতে চায়। তার মাস্টার তাকে বলতে থাকে যে এই এলিক্সার তুমি এখানে কোথাও পাবে না, এটা তো এক জায়গায় পাওয়া যায়, ফরবিডেন গ্রাউন্ডে পেতে পারো। তারপরে আমাদের 3 সালের পরের সিন দেখানো হয়। এখানে এল্ডার মা হানলিকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে। এল্ডার হুন থেকে হানলি অনেক কিছু শিখেছে। কাল্টিভেশন করতে করতে হানলি একটা সিক্রেট কেপ পায়, যেটা কিনা হাবসের গার্ডেন থেকে কিছুটা কাছে। হানলি এখানে তার গ্রিন লিকুইডের সাহায্যে ওই হাবস গুলো বড় করা শুরু করে দিয়েছে। এই হাবসের ইউজ করে হানলি কি কন্ডেনসেশন পিকে পৌঁছে গেছে। এর পরবর্তী লেভেল ব্রেক থ্রু করার জন্য হানলির ওই রিয়াল হবসের প্রয়োজন, যেটা কিনা ওই ব্ল্যাক ফরবিডেন এলাকায় পাবে। হানলি এই বিষয়ে জানার জন্য একটা এল্ডারের কাছে চলে যায়। এল্ডার তাদেরকে বলে থাকছেন ওখানে তো আগের বার 100 জনের ভিতরে কেবল 30 ডিসাইপল বেঁচে ফিরে আসতে পেরেছে। এল্ডার বলতে থাকছেন ওখানে অনেক বেশি ন্যাচারাল এনার্জি ছিল, আর সেখানে রিয়ার হবস জন্ম নিত, যে কারণে কাল্টিভেটার তো সেখানে যে একে অপরের সাথে হবসের জন্য ফাইট করা শুরু করে দেয়।
যে কারণে 7 সেক্ট মিলে একটা প্ল্যানিং করেছে, ওখানে ফরমেশন সেট আপ করা হয়। এই ফরমেশন 60 সালের ভিতরে একবারই ওপেন হয়, আর সেখানে শুধু কি কন্ডিশনার লেভেলের কাল্টিভেটাররাই যেতে পারে। আরেকজন বলতে থাকছেন, আমি তো শুনেছি ওখানে বিস্ট রয়েছে। এটা শুনে ওই এল্ডার বলতে থাকছেন, ওখানে তো বিস্ট রয়েছে, তার থেকে ভয়ঙ্কর মানুষের লোভ। এখানে আমরা প্রেজেন্ট টাইমে হানলিকে দেখতে পাই, যেখানে আমাদেরকে বলতে থাকছেন, আমি এই রিস্ক নিয়েছি কারণ আমার কাছে কাল্টিভেশন করার জন্য 6 বছরই সময় রয়েছে। আমি যদি এটা মিস করে ফেলি তাহলে আমাকে 60 বছরের জন্য অপেক্ষা করতে হবে। পরের দিন হানলি ছদ্মবেশ ধরে একটা শপে পৌঁছে যায়। ওখানে হানলি একটা ট্যালিসমান কিনে নেয়। হানলি তাকে রিয়াল হবস দিয়ে ওখানে কিছু ম্যাজিক্যাল টুলসও কিনে নেয়। ফিরেই আসছিল, তখনই হানলি আওয়াজ শুনতে পায়। এখানে ইয়েনফি তাকে কিছু একটা খাওয়াই দিয়েছিল, যে কারণে সে বেহুশ হয়ে যায়। এই সুযোগে তার সাথে খারাপ কাজ করতে যায়। ইয়েনফি ওখানে কাউকে চেঞ্জ করে বেলে দিয়ে হামলা করে, তো হানলি বেরিয়ে আসে। সে হানলির উপর তার ড্রাগন দিয়ে আক্রমণ করে দেয়। তো হানলি সেগুলো পাস করতে থাকে এবং পালাতে থাকে। ফাইটের এক পর্যায়ে হানলি তাকে মেরে দেয়। হানলি তার হারানো এলিক্সার আবারও পেয়ে যায়। হানলি ওখানে থাকা সমস্ত কিছু জ্বালিয়ে দেয়। ঠিক তখনই শাওশিয়ান হানলিকে জড়িয়ে ধরে। সে একদম নেশার ভিতরে ছিল। হানলি তার থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। হানলিকে কিস করে দেয়। হানলিরও কিছুক্ষণের জন্য ভালো লাগছিল, কিন্তু হানলি নিজের ফিলিংসের উপর কাবু রাখে। হানলি তাকে একটা এলিক্সার খাওয়াই দেয়, যাতে আজ রাতে যা হয়েছে সে ভুলে যায়। হানলি ঘরে এসে তালিসমান ড্র করা প্র্যাকটিস করতে থাকে। ঠিক তখনই এল্ডার মা চলে আসে। এল্ডার মাকে দেখে হানলি তার ম্যাজিক্যাল টুলস লুকিয়ে ফেলে। এল্ডার মা এসে হানলিকে কিছু এলিক্সার বোতল দিয়ে দেয় এবং বলতে থাকছেন, তুমি বেঁচে ফিরে এসো, আমার গার্ডেনে তোমার অনেক প্রয়োজন। ফাইনালি সেই দিন চলে আসে যেখানে কিনা ওই ফরবিডেন গ্রাউন্ডের ট্রায়াল হবে। এল্ডার লিন হওয়া তার পাওয়ারফুল সার্ভেন্ট সিলভার পাইথনের উপরে চড়ে সবাই ফরবিডেন গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এল্ডার লিন হওয়া তাদেরকে সতর্ক থাকার জন্য বলে দেয় এবং তাদের কাছে যে ম্যাপ আছে সেটা দিয়ে তারা আবার ফিরে আসতে পারবে। এল্ডার লিন হওয়া বলতে থাকছেন, তুমি এই রিয়ালস হবস দিয়ে ফাউন্ডেশন এলিক্সার বানাতে পারবে। তোমরা মনে রাখবে, এখানকার এই পোর্টাল 5 দিন ওপেন হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তোমরা যদি ওখানে কেউ থেকে যাও তাহলে ভয় পাবে না। 60 বছর পরে আমি তোমাদেরকে নিতে আসবো, তখন হয়তো তোমাদের হার্ডকোর ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এবার তারা ওই ফরবিডেন এরিনায় পৌঁছে যায়। এখানে ক্লিয়ার অলডে সেক্টর এল্ডার তাদের ডিসাইপলকে নিয়ে এসেছিল। হু ইয়াওকে বলতে থাকে, 60 বছর আগে আমি তোমাকে শর্ত রেখেছিলাম, তুমি তাতে হেরে গিয়েছিলে। এটা শুনে লিউ হাও বলতে থাকছেন, এবার আমি কোনো বেট লাগাবো না। এটা শুনে ওই এল্ডার বলতে থাকছেন, এই ফল যদি তোমার পাইথনকে খাওয়াই দেয় তাহলে সেটা ওর ফাউন্ডেশনের লাস্ট স্টেজে পৌঁছে যাবে। বেট লাগানোর জন্য প্রস্তুত হয়ে যায়। এখানকার সত্য হলো, এদের দুই গ্রুপের ভিতরে যারা বেশি হবস নিয়ে আসতে পারবে তারা উইনার হয়ে যাবে। আর যদি হবস আনার পরিমাণ সমান সমান হয় তাহলে এখানে যত বেশি ডিসাইপল বেঁচে থাকবে তারাই উইনার হবে। এটা শুনে ডিসাইপলরা বলতে থাকছেন, এখানে তো আমাদের জীবন নিয়ে প্রশ্ন, আর এরা তো আমাদের জীবন নিয়ে এখানে পেট লাগাচ্ছে। এটা শুনে লিউ হিয়া বলতে থাকে যে, তোমাদের কাছে হয়তো আমরা জালেম, কিন্তু কাল্টিভেশনের দুনিয়া এমনই, এখানে দুর্বল ডিসাইপল মারা যায়। আজকের রাত এখানে তোমরা আরাম করো, কালকে তোমার ট্রায়াল শুরু হয়ে যাবে। এটা বলার সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।